আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও আমার কাছ থেকে। বাই দ্য ওয়ে, তোমরা যদি ভিডিও টপিক রিকোয়েস্ট করতে চাও, ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে আমাকে কি বলে রিকোয়েস্ট করতে পারো কোন টপিক নিয়ে কথা বলতে। সেই টপিক নিয়ে অনেক দিন আমি কথা বলতে চাইছিলাম, ফাইনালি না কথা বলবো। একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ, ঠিক আছে? দ্য টপিক ইজ, আমাদের দেশের মধ্যে যেই ভাবের মধ্যে ইসলামকে ইউজ করে মানুষদেরকে ধোকা দেওয়া হয়, অথবা বলা হয় কিছু টাইপের কি বলে ওটাকে, দুর্বল বানায় ফেলা, ঠিক আছে? এখন এই জিনিসটা আমি বলতাম না ইউজারে, ঠিক আছে, এবং এটা বলা এরকম করে উচিতও না। বাট দ্য প্রবলেম ইজ, আমি যত মানে ঘাটি মাটি তো আমি যে এগুলা কে বা বিশ্বাস করে, এটা তো সব বোগা জিনিসপত্র। দিন শেষে আমি দেখি যে আমার আশেপাশে যে সব বয়স্ক মানুষরা আছে, যারা বলতে গেলে আপাতত সমস্যারা এই সময়ের তারাই দেখি যে আমাকে এইসব ওইসব দেয়, এইটা ওইটা দেয়। ফার্স্ট অফ অল, এখন তোমরা জানো যে এখন হচ্ছে আমাদের বিশ্বকাপের সিজন, তাই না? আমাদের এখন ওয়ার্ল্ড কাপ সিজন। এখন বাংলাদেশ তো ওয়ার্ল্ড কাপ খেলে না, ফুটবলে অত ভালো না বাংলাদেশ আনফর্চুনেটলি, কারণ এখন অনেক দেশ খেলে, ক্রিকেটের মতন এক দুটো দেশ খেলে না। যার কারণে প্রবলেমটা যেটা হয়েছে যে আমাদের অন্য একটা দল সাপোর্ট করতে হয়, রাইট? এখন ওর জন্য আমরা অনেক আর্জেন্টিনা সাপোর্ট করি, ব্রাজিল সাপোর্ট করি, সবচেয়ে বেশি কমন। বাট আর অনেক পপুলার আছে বর্তমানে পর্তুগাল, অনেক বেশি পপুলার, কারণ অনলাইনের মধ্যে রোনালদোর ইনফ্লুয়েন্স অনেক বেশি। সে একটা ইনফ্লুয়েন্সার, অনেক ভালো ইনফ্লুয়েন্সার, অনেক বড় একজন ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি মানুষ। তারপরে যদি আমি বলি, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছিল জার্মানের, মানে জার্মান হচ্ছিল সবচেয়ে পপুলার, ফোর্থ বলা যায়। ফিফথের মধ্যে আসলে ওই যে স্পেন, নতুন খেলোয়াড় স্পেন আছে। ওই পাশের মধ্যে কয়েকজন আছে যারা ইংল্যান্ড সাপোর্ট করে, এরকম আরও অনেক ছোট ছোট দল আছে যারা মানুষ ধীরে ধীরে সাপোর্ট করে। বাট সবচেয়ে লার্জেস্ট যেটা, সেটা হচ্ছে ওভারওয়েলমিং ব্রাজিল আর আর্জেন্টিনা। কারণ আমি জানি ফ্যান বেসটা কিরকম হইতে পারে, অ্যান্ড ফুটবল যেহেতু নর্মি ফ্যান বেস, এখানে অনেক নর্মি কথাবার্তাই হবে, এই স্বাভাবিক, করার কিছু নাই। বাট যে প্রবলেমটা এই জায়গার মধ্যে হয়েছে, মানুষ সাপোর্ট করবে, মানুষ মাতামাতি করবেই, বাট মাতামাতির একটা লিমিট আছে। আমাদের এই জায়গার মধ্যে কোন মানুষ, কোন ফার্মার, ঠিক আছে, এত অভাবে থাকে, এত কষ্টে থাকে, তারা দেখি তাদের জমি জমা বিক্রি করে দেয়, 10, 7, 12 কিলোমিটারে পতাকা লাগায়। ভাই, এটা করা কোনো দরকার আছে? এটা করা কোনো মানে আছে? তুমি একটা দেশকে সাপোর্ট করো, জার্মানিকে সাপোর্ট করো, ভালো কথা। ফুটবলে তুমি সাপোর্ট করতেছো, তুমি সেই সেই দেশের ইকোনমি, তুমি মনে টাকা পাঠাইতেছো না, এমন কোনো কিছুই করতেছো না, জাস্ট একটা ফুটবল দল, ওদেরকে তুমি সাপোর্ট করতেছো। ব্রাজিলকে 7 টাকা হয়েছিল তাই। তো তুমি চাইলে একটা পতাকা, একটা ঠিক আছে, এখন তুই একটা পতাকা তুই 2-3 লাখ টাকাতে কিনবা না? একটা পতাকা তুমি সর্বোচ্চ যদি একদম হাইয়েস্ট, একদম হাই কোয়ালিটি, ঠিক আছে, 5-6 হাজার টাকাতে তুমি কিনতে পারো। বড় দেখে একটা পতাকা, সেটা কিনে তুমি তোমার বাসার উপরে উড়াইলা, কোনো সমস্যা নাই, ওইটা ফাইন। ভাই, কই 5,000-6,000 টাকা অ্যাট মোস্ট, আর কই হইতেছে আমাদের 7-8 লাখ জমি বেচে দেওয়ার টাকা, যেটাতে 7 কিলোমিটার পর্দা লাগাইছে ফর অ্যাবসলিউটলি নো ফ্রিকিং রিজন। এখন কথা হইতেছে, এটা যদি কোনো স্বাবলম্বী মানুষ করতো, এটা যদি কোনো গুলশানের, ধানমন্ডির অথবা ঢাকার কোনো স্ট্যাবলিশ মানুষ করতো, মানে স্ট্যাবলিশ পরিবারের মানুষ করতো, তাদের কাছে টাকা কোনো কিছুই না, আমি না বুঝতাম, আচ্ছা ঠিক আছে ফাইন, তুমি একটা দেশকে এত সাপোর্ট করো, তুমি একটু ক্রেজি যাইতেই পারো ওভার দ্য টপ, কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা হয়েছে, সেটা ফার্মার, তার এটা করা কোনো দরকারই ছিল না। এখন এই যে এরকম অনেক এক্সট্রিম কেস আছে, আরো অনেক এক্সট্রিম কেস আছে, আমি ওইদিকে না যাই। এইসব এক্সট্রিম কেসের কারণে যে প্রবলেমটা হয়েছে, আমাদের যে হুজুর সমাজ আছে তারা ক্ষেপে উঠছে, তারা ক্ষিপ্ত হয়ে উঠছে। এই প্রত্যেকটা দেশই তো ইসরায়েলকে সাপোর্ট করে, এদেরকে কেন আমরা এত সাপোর্ট করতেছি, দেয়া করতেছি? আরে বোকা চন্দর ভাই, আমরা এই দেশকে সাপোর্ট করতেছি না, আমাদের দেশের ফুটবলকে সাপোর্ট করতেছি। আমাদের দেশের মধ্যে যে 90% ব্রাজিল আর আর্জেন্টিনার যে যে সাপোর্টাররা আছে, এরা জানেও না। তুমি যদি গ্লোব ফেলা তাদের সামনে, তুমি যদি বলো যে আচ্ছা ব্রাজিল আর্জেন্টিনার কোন জায়গাটা বুঝে বলো তো, এরা সেটাও বলতে পারবে না। এরাও এটাই বলতে পারবে না যে ব্রাজিল ব্রাজিল আর আর্জেন্টিনার ইকোনমিক অবস্থা কিরকম বা কিরকম কি চলতেছে, এরা ওইসব কিচ্ছু জানে না। এদের সামনে আমরা কোন আর্গুমেন্ট নিয়ে আসতেছি? আমরা নিয়ে আসতেছি যে এদেরকে সাপোর্ট করা মানে ইসরায়েলকে সাপোর্ট করা। আর ভাই, এইভাবে তো আমি সৌদি আরবকে দোষ দিতে পারি, সৌদি আরব তো ইসরায়েল এমন কিছু বলে না, সবকিছু তো হ্যাঁ 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 বলে মেনে নেয়। সঙ্গে আমি সৌদি আরবকে সাপোর্ট করবো না? যদি এমন হয়ে যায় তো হজ করা বন্ধ করে দাও, কারণ হজের থ্রুতে সৌদি আরব অনেক বড় একটা ফান্ডিং পায়, অনেক বড় একটা ইনকাম সোর্স ওদের হজ। পুরো দেশে, পুরো পৃথিবীর মানুষ ওই জায়গার মধ্যে যায় হজ করতে, অনেক টাকা খরচ করে, তাই না? তো তুমি হজ করা বন্ধ করে দাও, তাই তো আমাদের সৌদি আরব টাকা পাবে না। সৌদি আরব টাকা না পাইলে আমাদের সৌদি আরব তো ইসরায়েলকে সাপোর্ট করে, ইসরায়েলকে কোনো কিছু বলে না, ইসরায়েলের পায়ের নিচে চলে। তাহলে কি করবা? ওই সময় তো সবারই মুখ বন্ধ। মেইন প্রবলেমটা যেটা হইছে, সেটা হচ্ছে, আমি ইসরায়েল প্যালেস্টাইনের জিনিসের সাথে পরে আসতেছি। মেইন প্রবলেম যেটা হইছে সেটা হচ্ছে, এরা মানুষের একটু আনন্দের মধ্যে এরা সবসময় পানি দিতে চায়, থুতু দিতে চায় প্রত্যেকটা সময়। আমার কথা হইতেছে ভাই, দেখো, আমি প্রথম ভাবছিলাম যে এদেরকে ভাই কে বিশ্বাস করে, কোন চিপা চাপারে গ্রামের মধ্যে কে কি করতেছে, এই সব নিয়ে কারো মাথা কামানোর কোনো দরকার নাই। বাট আমি যেটা দেখলাম, আমার হ্যাঁ, আমার 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 একটা দুঃসম্পর্কের একজন আত্মীয় ছিল, ঠিক আছে, আমার
আমার একদম ক্লোজ রিলেটিভ কেউ না, দূর সম্পর্কে একজন আত্মীয় আসছে আমার বাসার মধ্যে। সে আমি আর্জেন্টিনা জার্সি পরেছিলাম ওই দিন, ঠিক আছে, আর্জেন্টিনা গেম জিতছে, আমি আর্জেন্টিনা জার্সি পরেছিলাম। আমার এসে 15 মিনিট একটা ভাষণ দিছে, কেন এসব দরকার না। এখন ওই টাইমের মধ্যে আমি ভার্সিটি থেকে আসছি, খুবই ক্লান্ত ছিলাম আমি, তার কথা পুরোপুরি শুনিও নাই, বা হালকা হালকা কানের মধ্যে আসছে, আমি জাস্ট পুরোপুরি ইগনোর করেছি। তো না, আমি বুঝে গেছি আমি তার কথা শুনে কি করবো। So আমি মানে জাস্ট বসে ছিলাম, একটু ফ্যানের নিচে হাওয়া খাইতেছিলাম, আরবি আরবি আর কিছু না, আমাকে সিরিয়াসলি নেই। আর আমি দেখলাম যে সে কিন্তু একজন শিক্ষিত মানুষ, ঠিক আছে, সে বড় পদের একটা চাকরি করে। ওকে, আমি একটু বাইরে গেছিলাম, যাই হোক। এই লেভেলের মানুষরা এই পর্যায়ে এসে যে এমন কথা বলবে আমি কোনো সময় ভাবি নাই, বাট কি আর করা। এখন এই জায়গার মধ্যে আমার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হইতেছে, সেটা হচ্ছে যে আমরা প্রশ্ন করতে কেন ভয় পাই। ঠিক আছে, আমি এটা অনেক দেখছি, এই সমাজটা এরকম করার কিছু নাই, আমাদের দেশে হুজুর সমাজ, তাদেরকে প্রশ্ন করলে তারা যে প্রশ্নের উত্তর যদি না পায়, তার রিসার্চ তো মানে ভুলের কথা। ঠিক আছে, তুমি একটা প্রশ্ন উত্তর নাই জানতে পারো, স্বাভাবিক, একটু যে জেনে শুনে এসে বলবে, একটা যে রিপ্লাই দিবে, এটা তো দূরের কথা, অনেক হুজুর এরকম হয় না। আমি ফর্চুনেটলি খুব ভালো একটা হুজুর পাইছিলাম ছোটবেলায়, আমি তাকে যত প্রশ্ন করছি ভাই, আমি যদি অন্যান্য মানুষের কাছে পড়তাম বা অন্যান্য হুজুরের কাছে পড়তাম, আমার মনে হয় দুদিন পাগল বলে, হ্যাঁ আমাকে মনে হয় ইসলাম বিরোধী বলে আমাকে বসে করে দিতে, বা আমার পুরাই ঠুরে কি করতে আল্লাহ জানে। যে প্রবলেমটা হয়েছে আমার কথা হলো যে মানুষের মুখে মনে অনেক প্রশ্ন থাকতেই পারে, এখন সেইগুলো যদি তুমি ঠিক মতো করে অ্যান্সার না দাও, বলছে তোমা 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 তোমা, কি বলছো তবা করো এরকম যদি বলে দাও, তাহলে দিন শেষে ওই যে মানুষের মুখ মনে কোনো প্রশ্ন ছিল, তার প্রশ্নের কোনো অ্যান্সার সে পাইলো না, অ্যান্ড তার যে বিশ্বাসটা থাকবে সেই বিশ্বাসটা সে শক্ত হবে না। এখন তো আমার মনে তুমি ডাউট, তোমার যদি কোনো বিশ্বাসকে তুমি স্ট্রং করতে চাও, তুমি কি তোমার যত সব প্রশ্ন আছে সেই সব প্রশ্ন তুমি তাকে করবা, তাহলে তুমি আরো তোমার বিশ্বাস আরো স্ট্রং হয়, তাই না? এরকম ক্লাসের একটা এক্সাম্পল আমি বলি। আমি আমার হুজুর, যখন আমি ক্লাস 2 বা 3-তে পড়ি, অনেক বছর আগের ঘটনা, 10-12 বছর আগের ঘটনা, আগেকার ঘটনা। আমি আমার হুজুরকে বলছিলাম, হুজুর আমাকে দোয়া শিখাইতেছিল, ঠিক আছে, হুজুর আমাকে বলতেছে যে আচ্ছা লিফটে উঠার দোয়াটা বলো তো, লিফটে নামার দোয়াটা বলো তো, তারপর হচ্ছে গাড়িতে উঠার দোয়াটা বলো তো, গাড়ি থেকে নামার দোয়াটা বলো তো। আমি ওই টাইমের মধ্যে, ঠিক আছে, আমি বাচ্চা মানুষ ছিলাম, আমি সিম্পল প্রশ্ন করছি, আচ্ছা হুজুর, এই যে এই সব দোয়া তো আমাদের মানে নবীজির আমলে বা ওই সময় বানানো হয়েছিল, তাই না? ওই সময় তো কারেন্টই ছিল না, আমি তো লিফট, গাড়ি এসবের কথা বন্ধই করি, বাদ দিয়ে দিলাম। এইগুলা কেমনে কি হইলো পরে, এগুলা কি মানুষ বানাইছে, এগুলা কি আমরা বানাইছি, বা কেমনে কি হয়েছে? ওই টাইমে হুজুর বললো যে হ্যাঁ, ওই সময় তুমি যে লিফট ছিল, ওই লিফট ছিল না, বাট ওই টাইমের মধ্যে মানুষ ওই যে কাঠের তৈরি লিফট ইউজ করতো, মানে দড়ি দিয়ে টাইনে টাইনে তুমি উঁচা কোনো জায়গায় উঠবে, আর কয়েকজন মানুষ দড়ি দিয়ে টাইনে 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 টেনে মানুষকে উপরে উন্নতি, অনেকে একটা নিত্যদিনের চাকরি ছিল, মানে জব ছিল, এটাকে অনেকে স্লেভারি বলে চালা দেয়, বাট এটা ওই টাইমে তার এটা করে পুঁজি কামাইছে, যে আমি বলবো এক ধরনের জবই ছিল, ফিজিক্যাল লেবার বাট এক ধরনের জব, তুমি একজন মানুষকে দাঁড়া করে তাদেরকে টাইনে টাইনে তুলবা। এখন হুজুর যেটা বলছিল সেটা হচ্ছে তুমি একদম লিটারাল সেন্সে দেখো না জিনিস যে বিষয়গুলা, কারণ আমাকে যে হুজুর যে দোয়াগুলা শিখাইতেছিল সেইগুলা মানে লিটারাল সেন্সে না, যেরকম লিফট মানে কি, লিফটে মানে তুমি জাস্ট উপর থেকে নিচে যেতেছো, নিচ থেকে উপরে যেতেছো, রাইট? সো এইটার যে দোয়াটা আছে সেটা আমাকে হুজুর শিখাইতো। এখন গাড়ি হয়তো, হ্যাঁ ওই টাইমে হয়তো বিএমডাব্লিউ, টয়োটা এসব ছিল না, বাট ওই টাইমে ঘোড়া চলতো, ওই সময় গরুর গাড়ি চলতো, মহিষের গাড়ি চলতো, উটে উটে মানুষ চলতো সৌদি আরবের দিকে। সো ওটা ওই টাইম এক ধরনের মোড অফ ভেহিকেলই ছিল। তো ওই সময় ওঠার জন্য মানুষের দোয়াগুলা পড়তো, বা যে দোয়াগুলা বের করেছিল ওঠার জন্য, সেইগুলা এখন আমাকে গাড়ির দোয়া বলে হুজুর শিখাইতেছিল। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল। এখন বিষয়টা হয়েছে, আমি এরকম কিছু একটা সেম প্রশ্ন, এরকম কিছু আমি সেম প্রশ্ন আমি আমার আম, বলতেছি না আমার দাদু বাড়ি বা নানু বাড়ি, বাট আমার দেশের বাড়ি, হয় নানু বাড়ি হতে পারে, দাদু বাড়ি হতে পারে। ওই জায়গাকার আমি একটা হুজুরকে জিজ্ঞেস করছিলাম বিষয়টা। মানে আমি জাস্ট টেস্ট করতেছিলাম, ঠিক আছে, ওই টাইমের মধ্যে, কারণ ওই টাইমের মধ্যে মানে আম, আমার এসব অত বেশি ভালো লাগতো না। So আমি এক হুজুরকে জিজ্ঞেস করছিলাম, সেই হুজুর আমাকে যে তবা তবা করে কি জানি পানিও খাওয়াই দিছে আমাকে, বসে যে এইসব প্রশ্ন আর করবো না, এইসব কি প্রশ্ন করতেছো তুমি। আর এরপর আমি ভাবছিলাম যে ওকে ঠিক আছে, গ্রামের হুজুর এরকম হইতেই পারে, স্বাভাবিক। পরে আমি দেখলাম যে অনেক বছর পরে গিয়ে যে আমার হুজুরটাই ছিল একটু আলাদা রকমের, ঠিক আছে, আমার হুজুর আম, একটু ফাঙ্কি টাইপের ছিল। সে, আমি যত ধরনের প্রশ্ন করছি ভাইরে ভাই, সব প্রশ্ন আমাকে খুবই, যে প্রশ্ন সে জানতো না সে আমাকে বলতো আচ্ছা তুমি এই প্রশ্নটা আমি এমনি এমনি তো বলতে পারি না, আমাকে আর কেউ আগে, এর আগে আমাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করে আমার মাথার মধ্যেও আসে নাই। তোমাকে আমি নেক্সট ক্লাসে এসে তোমাকে জিনিসটা বুঝাই দিব। এন্ড আমাকে সেভাবে করে বুঝে দিত, খুবই সুন্দরভাবে বুঝে দিত, যার কারণে আমার যে বিষয়টা হয়েছে, আমার যে ইসলামের প্রতি যে টানটা ছিল সেটা আর কি শক্ত হয়ে গেছে, কারণ ওকে আমার মনের মধ্যে সব প্রশ্ন ছিল, এইসব প্রশ্নগুলো অ্যান্সার আমি খুব ইজিলি পেয়ে গেছি, খুব সুন্দরভাবে পেয়ে গেছি, এবং আমি স্যাটিসফাইড, আমি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাইছি। অ্যান্ড একজন আমার কাছে মনে হয়েছে ওকে,
ইটস ফাইন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা একটা রিলিজিয়ন যেটা আমি আরামসে ফলো করতে পারবো, অ্যান্ড আই ফুলি ট্রাস্টেড। তারপরে যে বিষয়টা হয়েছে, যখন আমি আরেকটু বড় হইলাম, তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি তো ইসলাম ধর্মকে একদম পারফেক্ট মনে করি, তাই না? সো অন্যান্য ধর্মের মানুষরা কেন এটাকে ভাবে করে দেখে না? সো এরপরে আমি অন্যান্য রিলিজন নিয়ে আমি একটু রিসার্চ করা শুরু করলাম। পরে আমি যে জিনিসটা দেখলাম, এখানেও আবার অনেক ঝামেলা আছে, ঠিক আছে? অনেকে বলে যে তুমি যদি এটা নিয়ে ওটা করো, তাহলে তোমার মানে এইরকম হবে, তোমার এই দুর্বল হয়ে যাবে, এইসব হয়ে যাবে। আমার কথাটা হয়ে যাচ্ছে ভাই, তোমার যদি অন্য একটা ধর্মের বই বা ওদের সম্পর্কে রিসার্চ করতে গিয়ে তোমার যদি ইসলামের প্রতি তোমার যদি বিশ্বাসটা নড়বড় হয়ে যায়, তাহলে সেই বিশ্বাস তোমার শুরু থেকেই ছিল না। অনেকে বলে হ্যাপি নিউ ইয়ার বললে তুমি খ্রিস্টান। আরে ভাই, আমি একটা জিনিস বললাম বলেই কি আমার মনে প্রাণে হয়ে গেল, আমি বিশ্বাস করে ফেলাইলাম যে আমি খ্রিস্টানিটিতে চলে গেলাম, এরকম কোনো কিছু না, এসব ভোগাস কথাবার্তা, ঠিক আছে? আমার যে লজিকটা আমার সবসময় ছিল, সেটা হচ্ছে যে কোনো কিছু যদি সেটা হারাম না হয়, যে কোনো কিছু সেটা যদি আমার ধর্মের বিরুদ্ধে না হয় ডাইরেক্টলি, তাহলে আই ক্যান ডু দিস। যেরকম অবভিয়াসলি মদ খাইতে পারবো না, হারাম, কমপ্লিটলি হারাম। মানে এটা বাংলার মদ হোক বা হুইস্কি হোক বা যেটাই হোক, সাকে হোক, হারাম। অ্যালকোহল নাই, আমি অ্যালকোহলের ধারে কাছেও নাই। কোনো নেশাদ্রব্য, না, আমি নেশাদ্রব্য কোনো ধারে কাছেও নাই। বিড়ি সিগারেট জীবনে হাতেও নেই, কোনো ইচ্ছাও নাই আমার, কোনো শখও নাই, এত শখ আমার নাই। এখন কথা হইতেছে যে বিষয়টা সেটা হইলো, এই যে আমাদের যে এই সমাজে যে মানুষগুলো আছে, তাই না? এখন শহরের দিকে আমি বুঝলাম মানুষগুলো একটু ওপেন মাইন্ডেড হয়, কোনো সমস্যা হয় না, প্রশ্নটা অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? বাট আমাদের দেশে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমাদের মেজরিটি পিপল গ্রামের দিকে থাকে। গ্রামের দিকে মানুষ একটু ভীতু টাইপের হয়। হ্যাঁ, তারা দেখতে তো অনেক সাহসী হবে, ঠিক আছে? তো মনে হবে যে ওরে বাবার বাবা, 10-12 তলা গাছ উড়ে যেতেছে, কিছুই করতে মানে তো কোনো ডর ভয় কিচ্ছু নাই। বাট অ্যাকচুয়ালি এমন না। ওই সব দেখে ভয় না পাইলেও এরা মনে মনে প্রচন্ড ভীতু মানুষ, ঠিক আছে? এরা হইতেছে প্রশ্ন করতে প্রচুর ভয় পায়। এরা হইতেছে হইলো তুমি যদি কিছু করো, ঠিক আছে, তোমাকে আর একদম খেয়ে ঠেয়ে একদম পিষে ফালাই দিবে, এরকম একটা অবস্থা। সো আমার যে কথাটা হইতেছে সেটা হইলো, আমাদের এই টাইপের সমাজ থেকে মানুষকে একটু উন্মুক্ত করতে হবে। আমার যেটা মনে হয় যে চিপাচ আমাদের হুজুরা যারা আছে, সবাইকে হুজুর টাইটেল দেওয়া ঠিক না, ঠিক আছে? মুখস্থ করলেই সে হুজুর হয়ে যাবে এমন কোনো কিছু না। মুখস্থ করলে তাকে মানে হাফিজ বলা হয়, যদি আমি জানি। রিজন হইতেছে অনেকে জাস্ট মুখস্থই করে গেছে, কন্টেন্ট ঠিক মতো করে জানে নাই, নিজে থেকে অর্থ বুঝে নাই, তার টিচার যেটা শিখেছে সে সেটাই জাস্ট রিপিট করে গেছে। এখন যে প্রবলেমটা হয়েছে, তার টিচার যদি তাকে কিছু বায়াস কোনো কিছু শেখায় বা ভুল কোনো কিছু শেখায়, সে ওই ভুল জিনিসে শিখবে। অ্যান্ড আমি জিনিসটা বলা না, কয়েকদিন আগে অনেক ঠিয়া করছি, অনেক রিলিজনের রিসার্চ করছি। দিন শেষে আমার কাছে এটা মনে হয় যে এরা সব রিলিজিয়ন দিন শেষে এক জায়গাতে উৎপত্তি হয়েছে, কারণ গড একজনই, ঠিক আছে, আল্লাহ। প্রবলেমটা হয়েছে সমাজ অনুযায়ী, জায়গা অনুযায়ী, সময় অনুযায়ী এই যে ধর্মগুলো আছে এইগুলার মানুষ ভিন্নভাবে প্র্যাকটিস করা শুরু করছে, যার কারণে আমার কাছে মনে হয় ভিন্ন ধরনের রিলিজিয়ন অলমোস্ট সেম টেম হওয়ার পরও আলাদা আলাদা, ঠিক আছে? তোমরা এটা নিয়ে আরো বেশি রিসার্চ করতে পারো, কোনো সমস্যা নাই। এবং আমরা বলি রিসার্চ তুমি নিজে থেকে করো, ঠিক আছে? তুমি কোনো ডকুমেন্টারি ভিডিও দেখো না, তুমি নিজে থেকে অনেকগুলা বই তুমি দুই পাশেই রাখবা, ঠিক আছে? আরেকটা মানুষ এটা ভুল করে, তুমি যদি একটা জিনিসকে তুমি সাপোর্ট করো, তুমি চাইলে ওটার প্রতি সাপোর্টের দিকে যাও। এই জায়গায় আমাদের তোমাদেরকে ইসরায়েল আর প্যালেস্টাইন জিনিসটা নিয়ে আসবো। ইসরায়েল আর প্যালেস্টাইন যে প্রবলেমটা হয়েছে, তো অনেকে আছে যারা ওকে, আমি মুসলিম, ইসরায়েল হতে হলো ইহুদি, হ্যাঁ ওরা পচা, প্যালেস্টাইন হচ্ছে হলো মুসলিম, আর 100% সাপোর্ট। কথা হইতেছে 100% সাপোর্ট দেওয়ার আগে তুমি জাস্ট রিসার্চ করে নাও, ঠিক আছে? আনবায়াস একটা রিসার্চ করো, তুমি দুই সাইডের কথা শুনো, তো আমার কাছে কোন সাইডটা বেশি লজিক্যাল মনে হয় ওটা তুমি দেখো। এখন আমি আমি যে কনক্লুশনের মধ্যে আসছি সেটা হইতেছে, ইসরায়েলদের একমাত্র যেই কারণে এত ফান্ডিং পাইতেছে, যে কারণে এত কিছু করতেছে এবং পুরো দুনিয়া বলতে পারে কিছু করতেছে না, মেইন প্রবলেম হইতেছে তাদের মতে, ইসরায়েলদের মতে তারা চায় যে প্যালেস্টাইন থেকে যত সব এই টেরোরিস্ট যেসব গ্রুপগুলো আছে, এইসব গ্রুপগুলোকে তারা এলিমিনেট করবে। এবং তুমি যদি ভালো করে দেখো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যদি কোনো রিলিজিয়াস বেসড কোনো টেরোরিস্ট গ্রুপ থাকে, সেটা হচ্ছে দুইটা রিলিজনের। এক হচ্ছে হলো তোমার জিউ বা ইহুদি, আর দুই হচ্ছে তোমার ইসলাম। এই দুইটা ধর্মের মধ্যে সবচেয়ে বেশি টেরোরিস্ট এক্সিস্ট করে, আর এটা হচ্ছে একটা মেন প্রবলেম। এর জন্য মানুষ ভয় পায়, বিশেষ করে 9/11। এখন 9/11 অনেক কন্ট্রোভার্সি আছে, আমি জানি, আমি ওদিকে যাইতেছিও না, কিন্তু সবাই অত ইনডেপথে যাবে না। ম্যাস মিডিয়া ওদেরকে যেটা খাওয়াবে তারা সেটাই নিবে। অ্যান্ড ওই হিসাব থেকে ইসলামের প্রতি একটা দুর্বলতা তাদের প্রতি একটা ছিল, ঠিক আছে?
তার উপরে আমাদের যেসব দেশগুলো আছে, আমি যদি বলি আফগানের কথা বলি, আমি যদি পাকিস্তানের কথা বলি, এইসব দেশগুলোতে আছে, এইসব দেশগুলো দেখবো, এইসব দেশগুলো টেরোরিস্টদের ভরা, ঠিক আছে? তো অনেকে পাকিস্তান পাকিস্তান বলে লাফায়, বাট আই স্টিল ডোন্ট ট্রাস্ট পাকিস্তান, ঠিক আছে? কারণ পাকিস্তানের যে প্রবলেমটা হয়েছে, এরা এখনো ওইভাবে করে ফান্ডিং টান্ডিং করে আমার যতদূর মনে হয়। অ্যান্ড এটার বলার রিজন হইতেছে, তুমি দেখো ভাই, তুমি যদি গালফ কান্ট্রিগুলোকে বাদ দাও, আর তুমি যদি একদম ইসলাম সেন্ট্রিক কান্ট্রিগুলো দেখো, বিশেষ করে এশিয়ার মধ্যে গালফ কান্ট্রিগুলো বাদ দিলে, গালফ কান্ট্রির মধ্যে ইউএই আছে, সৌদি আরব আছে, ওমান আছে, কাতার আছে, কুয়েত আছে, এই সব দেশগুলো তুমি যদি বাদ দাও, তুমি একটা জিনিস দেখবা, তুমি পাকিস্তান ধরো, তুমি আফগানিস্তান ধরো, তুমি কাজাকিস্তান ধরো, বা তুমি আরো যেই দেশের মধ্যে তুমি যাও না কেন, তুমি দেখবা তারা অতটা বেশি ডেভেলপড না। অ্যান্ড দ্য রিজন ইজ, তারা হচ্ছে হলো ধর্মের দ্বারা ব্রেন ওয়াশড। এখন তোমরা তো অনেকে শুনছো ছোটবেলায় যে মানুষ আঁকানো যাবে না, এইটা করা যাবে না। আমার সবসময় প্রশ্ন ছিল, আচ্ছা ভাই, আমি, হ্যাঁ, এখন এই জিনিসটা কি জানো, এই জিনিসটা কই থেকে আসছে? যে তোমার এই তুমি যদি ইসলাম মানুষ হয়ে থাকো, তুমি কিছু ড্রয়িং করতে পারবা না, এর জন্য কই থেকে আসছে? আগে তোমার মূর্তি পূজা করা হইতো সৌদি আরবের মধ্যে, ঠিক আছে? মূর্তি মানুষের দ্বারা বানানো, এই মূর্তি পূজা করা হইতো জন্য এরপরে যত ধরনের মূর্তি তৈরি হয়েছে, সবাই ভাবতো যে এরাই হইতেছিল তারা যারা হলো মূর্তিকে দ্বারা পূজা করাইতো। সো এর কারণে যে জিনিসটা হচ্ছে আর্ট, পুরা জিনিসটাই আমাদের ইসলাম ধর্মের মধ্যে কেমন ভাবে দেখা হয়। আমার প্রশ্ন হইতেছে, যেটা আমার কাছে লজিক্যাল মনে হয়, আমি ড্রয়িং করা মানে যে আমি আমি নিজেকে আল্লাহর সাথে তুলনা করতেছি, এইটা আমার, তোমার মেন্টালিটি, তোমার মাথার মধ্যে যে জিনিসটা আসে, তুমি একদম বোকাচন্দ্র একটা। আমার বলো, আমি যে ড্রয়িং করছি এখানে কোনো প্রাণ আছে? আমি কোনো কোনো প্রাণ টান দিছি? অবভিয়াসলি না। আর তুমি যে কার্টুনগুলো দেখো, আমি যে অ্যানিমেগুলো দেখি, এগুলো তো রিয়েল না। আমরা তো জানি যে এগুলো রিয়েল না। তাহলে এইগুলোর সাথে আমি কিভাবে, মানুষের সাথে আমি কেমন তুলনা করি? আমাকে এই জিনিসটাকে ভালো করে বুঝাও। আমাকে যে যে ড্রয়িং করতেছে, আমি তাকে কিভাবে করে তাকে আমি সৃষ্টিকর্তা বলি? সো স্টুপিড। এভাবে করলে তোমার কোনো কিছু তুমি সৃষ্টি করতে পারবা না। এবং করলে তুমি গাড়ি বানাতে পারবা না, বা যে গাড়ি মানে কি, গাড়ি বাদ দাও, ঘোড়া চালাও। আমাদের আল্লাহ তাআলা তো ঘোড়া দিছেই, তোমার গাড়ি কেন দরকার? তুমি কি আল্লাহর সাথে নিজেকে তুলনা করতেছো? তুমি তুমি কি বলে, লাইট কেন বানাইছো? লাইটে কিসের দরকার? আল্লাহ সূর্য দিছে না রাত তো ঘুমানোর জন্য? রাতের তো চাঁদ আছে, তারা আছে, ওইসব আলাদা তো চলে। তুমি কেন লাইট বানাইতেছো? এই তুমি তো এটা সূর্য নকল করতেছো, আলো। এরা মানে, এটা খুবই 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 স্টুপিড 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 রিজন ছিল এই সবগুলো, ঠিক আছে? আমার কথা মতে হয়, তোমার যদি ড্রয়িং ভালো লাগে তুমি ড্রয়িং করো, আমার কোনো প্রবলেম নেই জায়গার মধ্যে। দেন আমি যদি সেটা মিউজিকের মধ্যে আসি, ঠিক আছে, এই জায়গার মধ্যে আমার সমস্যা আছে। মিউজিক ওই টাইমে হারাম হয় যেটা যদি সেটাকে অ্যাডিকটিভ মনে হয়, ঠিক আছে? এখন আমার কাছে সবসময় এই প্রশ্ন আমি হুজুরকে বলছিলাম যে, আচ্ছা হুজুর, আমাদের ধর্মের মধ্যে যদি গান বাজনাকে যদি একদম হারাম ধরা হয়, এবার হারাম কেন ধরা হয়, এটার মূল ইতিহাসটা কি? আর এটা যদি হারাম হয়, এই যে কোরআন তালাওয়াত যে হয়, সেগুলোর মধ্যে তো সুর দেওয়া হয়, এই যে গজল হয়, এগুলোর মধ্যে তো সুর দেওয়া হয়, তাহলে আমাদের যে আরবি গানগুলো আছে সেইগুলার মানে কেমনে কি, তাই না? ওই সময় হুজুর আমাকে যে জিনিসটা বললো যে গান নিজে থেকে হারাম না, বাট যে প্রবলেমটা হয়েছে গানের ক্ষেত্রে, সেটা হইলো যে গানের সাথে ওই সময় মানুষ বিনোদনের অনেক বেশি অ্যাসোসিয়েট করতো। আর সৌদি আরবের মধ্যে ওই এরিয়ার মধ্যে বিনোদন মানে ছিল যে মুজরা হইতো, যাত্রাপালা হইতো, এইসব হইতো, এই সময় অনেক অশ্লীল জিনিসপত্র হইতো, এবং গান বাজনা ওগুলোর মধ্যে বেশি পপুলার ছিল, যার কারণে এইটাকে এক চোখে মানুষ ওই সময় পছন্দ করতো না, ভাবতো যে গান বাজনা মানে এইটা সেটা ওইটা সেটা। এই জায়গা থেকে মানুষের মাঝখানে আসে যে গান এসব করা ঠিক না, ঠিক আছে? সো এটা গেল একটা পার্সপেক্টিভ। আমার সবচেয়ে বেশি, আমি তোমাকে একটা খুব ইজি একটা কথা বলি, তো আমার যদি মনে হয় যে আরেকটা খুব সহজ কথা বলি, তোমার কি মনে হয় আগেকার যুগে মেয়েদেরকে নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি কেন ছিল? আচ্ছা, তুমি রাস্তার মধ্যে কয়টা পাগলি দেখছো আর কয়টা পাগলা দেখছো? এটা তুমি শহরের দিকে দেখবা না, আবার গ্রামের দিকে অনেক প্রচুর দেখবা, ঠিক আছে? প্রবলেমটা হয়েছে তুমি মানে বাংলাদেশের মানুষ একটু সেন্সিবল, সিটি কোনো প্রবলেম নাই, কিন্তু তোমার যদি একটু গ্রামের দিকে যাও, আমার গ্রাম, আমার নানু বাড়ি হচ্ছে রংপুরের দিকে, এই জায়গার মধ্যে এক ধরনের মানুষ আছে, এক জাতের মানুষ আছে, তাকে তেলি বলা হয়, ঠিক আছে? তোমরা যারা রংপুরে আছো, আমাদের চিনো তেলি। তোমরা যদি এদের পাড়া প্রতিবেশী মাঝে তুমি যদি এদের মারামারি দেখো, ঠিক আছে, তুমি মনে করবা যে এদের মধ্যে কোনো শয়তান বস করছে। এরা যেমন মারামারি করবে, ভাই তুমি দেখলে তুমি ভাববা না যে মানুষ সাহেবরা মারামারি করতে পারে। মারামারি মানে কি, হাতাহাতি হবে, ডিসুম ডিসুম হবে, ঠিক আছে, এগুলো নর্মাল। বাট ওরা যে লেভেলে মারামারি করে, ভাই তুমি বিশ্বাস করবে না যে এরকম সম্ভব। তোমার মনে হবে যে ওরা বাপরে বাপ, এনে কিছু একটা হইতেছে, সুপার ন্যাচারাল কিছু একটা জিনিস আছে। তুমি দেখবে যে ভাই এরা হইতেছে উঠানের মধ্যে ঝাড়ু পিটা করবে, ঝাড়ু দিবে, এরকম 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 করবে, মানে তোমার দেখে মনে হবে যে অস্বাভাবিক কিছু একটা হইতেছে জায়গার মধ্যে। এবং এইগুলা ওই সময় আমাদের ভাবতো মানুষ যে এগুলোর মধ্যে জিন আছে, যার কারণে যে প্রবলেমটা হইতো যে এইরকম মানুষ যাকে বলতো জিন, আর হচ্ছে উইচ,
হ্যাঁ দেখে পুরাই দাও, দেখে মেরে ফেলো, আল্লাহ আল্লাহ কি কি হয়ে যাবে, সর্বনাশ সর্বনাশ। এর জন্য ওই টাইমের মধ্যে মহিলাদের সাথে এত বেশি ইনজাস্টিস জিনিসপত্র হইতো। আর অবভিয়াসলি ওই টাইমের মধ্যে ছেলেরা ছিল মানে ওই সময় মাসেল স্ট্রেংথ বেশি ম্যাটার করতো, ওই সময় তো বন্দুক ছিল না। এই মডার্ন সোসাইটির মধ্যে এত বেশি নরম ভদ্রতদ্র ছিল না যে তুমি কি বলতেছো ভালো করে শুনবো, তুমি দেখতেছো তুমি এরকম ঠুকুর এরকম করতেছো, তুমি মাঠের মাঝখানে দুজনের সাথে ভাবছো তুমি শয়তান জিন আর ভালো জিনের মাঝখানে যুদ্ধ বাচ্চা তোমাকে পুরাই দিবে মনে করে, ঠিক আছে। ইতিহাসে যত কিছু হয়েছে সবকিছু একটা রিজন আছে, এবং তুমি যদি সেই রিজন গুলোকে ভালো করে ডিগ আপ করো, তুমি দেখবা যে সবকিছুর দিন শেষে রিলিজিয়ন এবং এই সবকিছুর মধ্যে একটা ভালোভাবে টাইট আপ হয়। এটা গেল একটা। সো আমি আমি কইছিলাম নিজে ভুলে গেছি, আমি মনে হয় ইসরায়েল আর প্যালেস্টাইনের যে বিষয়টা ছিলাম ওই জায়গার মধ্যে ছিলাম। সো ইসরায়েল মূলত প্যালেস্টাইনদেরকে অ্যাটাক করতেছিল মূলত হচ্ছিল টেরোরিজমের কারণে, তাই না? আর ওই পাশের মধ্যে প্যালেস্টাইন যারা আছে তারাও হইতেছিল রাইট টু এক্সিস্ট, অ্যান্ড আই অলসো এগ্রি প্যালেস্টাইন অবভিয়াসলি হ্যাভ দ্য রাইটস টু এক্সিস্ট। বাট এই জায়গায় যে প্রবলেমটা হয়েছে প্যালেস্টাইনের মধ্যে হয়তো মেজরিটি না, হয়তো মেজরিটি না, হয়তো মাইনরিটি 20% বা 30%-এর মতন যে গ্রুপগুলো আছে তারা বিশ্বাস করে যে হামাসের মতন গ্রুপ দরকারি। কারণ হামাসের টাইপের যে গ্রুপগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের, আচ্ছা এটা আমাকে ডাকতেছে আমি একটু আসি। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ইসরায়েলের মতো এক ধরনের গ্রুপ তৈরি হয়েছে যারা হচ্ছে ইসলাম ধর্মকে টোটালি ধ্বংস করতে চায়, রাইট? আর তুই যদি আমাকে বলো আর যদি মেইনলি ইসলামকে যদি একদম সরাসরি টার্গেট করতো, এখন তাদের মেইন টার্গেট থাকতো হচ্ছে সৌদি আরব আমার সাথে যতদূর মনে হয়, বা তারা প্যালেস্টাইনে দিয়ে গেছে বিকজ প্যালেস্টাইন ইসরায়েল এই যুদ্ধ ভাই, এটা 1-2 বছর বা 20 বছর যুদ্ধ না, এটা হাজার 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 বছরের ইতিহাস। এবং আমি কোনো ঐতিহাসিক কোনো মানুষ না, ঠিক আছে? আমার ইসরায়েলের প্যালেস্টাইনের যুদ্ধের কারণে আমার কোনো সমস্যা হয় না। এই জায়গার মধ্যে আমার ওপিনিয়ন হইতেছে হলো আই ডোন্ট সাপোর্ট ইসরায়েল, আই ডোন্ট সাপোর্ট প্যালেস্টাইন, ঠিক আছে? আমি হচ্ছে ইসলামের দিকে। আমার মতে আহ, ইসলামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে হলো সৌদি আরব। হ্যাঁ, জেরুজালেমের মধ্যে যে মসজিদটা আছে সেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, ওটা তো আমাদের হিস্ট্রি আছে নবীর সাথে, ওটাও অবভিয়াসলি ইম্পর্টেন্ট। বাট ওই লজিকে দেখতে গেলে যেহেতু ওইগুলো মিডল ইস্ট বা ওই সাইডের মধ্যে ঘোরাফেরা করতেছে, রাইট? তো ওগুলো ইম্পর্টেন্ট আই নো। বাট আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে এই যে দুইজনে এক্সট্রিমিজম, এই যে এত ইতিহাস, এই ইতিহাসের কারণে দুই সাইডের মধ্যে একটা এক্সট্রিমিস্ট গ্রুপ তৈরি হয়েছে। এক গ্রুপ আছে যারা হচ্ছে হলো ইসলাম টেরোরিজম করতেছে, তারা চায় হচ্ছিল জুজদেরকে একদমই শেষ করে ফেলতে। আমার মতে এইটা হিস্ট্রিতে এখন তো আমার মনে হবে যে এইসব করা ঠিক, বাট আমার মতে আম, আমি যদি আমার দেশের কথা বলি, ঠিক আছে, আমার দেশের পুলিশ আমাদের জুলাই মাস স্টুডেন্টদেরকে মারছিল, তাই না? ওরা তো বাঙালি, পুলিশরা তো বাঙালি, তাই না? এর ফলে যে আমি প্রত্যেকটা পুলিশকে মেরে ফেলবো, প্রত্যেকটা বাঙালি এক্সিস্ট করা উচিত না, কারণ এরা একের অপরকে বিট্রে করছে। বাঙালি তো একের অপরে মানে একের উপরে নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া খুবই বড় একটা স্বভাব বাঙালি। এর মানে যে পুরো বাঙালি রেসকে আমি ইরেজ করে ফেলবো এমন তো কোনো কিছু না, তাই না? আমাদের ব্রিটিশ শাসন করে গেছিল, তাই বলে যে ব্রিটিশ ধ্বংস করে আসবে তা তো না। যদিও আমার মনে হয় আমরা সাকসেসফুল করে ফেলছি, আমরা লন্ডন টন্ডনে যাই, ইউকে এর অবস্থা খুবই বাজে করে ফেলছি। বাট তাও আহ, ধ্বংস তো করতেছি না, রাইট? তো আমার কাছে যতদূর মনে হয় সেটা হচ্ছে যে আম, ইসরায়েলকে ধ্বংস করার দরকার নাই, প্যালেস্টাইনকেও ধ্বংস করার দরকার নাই। বাট এরা একের অপরকে ধ্বংস করতে থাকবে, এটা কোনো সময় থামবে না আমার মনে হয়, এবং এটা থামানো টোটালি ইম্পসিবল যদি আউটার কোনো ফোর্স না আসে এই জায়গার মধ্যে, এসে দখল যদি না করে, যদি সেটেলমেন্ট না আসে। আম, যার কারণে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো যে দুই পাশে দুইটা এক্সট্রিমিজম গ্রুপ তৈরি হয়েছে। কারণ আমার সবসময় এই জিনিসটা বলছি যে একটা এক্সট্রিমিজমের অ্যান্সার সবসময় এক্সট্রিমিজমই হয়, এবং মানুষ সেটাকেই ধরে নেয়। যদি একটা গ্রুপ যদি রিজনেবল না হয় তাহলে তারা কখনো রিজনেবল হতে পারবে না। এই কারণে যে যে জিনিসটা হয় যে দুজনের মাঝখানে কনফ্লিক্ট, এটা আজীবন চলতেই থাকবে। ইয়াকে মারবে রিভেঞ্জ নেওয়ার জন্য, ইয়া ওরে মারবে, এবং এই সবের কারণে এত বড় প্রবলেমের মধ্যে তারা ফেসে যাবে। সো আমার কাছে দূর মনে হয় ভাই, কারণ এই যে ইসরায়েল প্যালেস্টাইনের কারণে আমার মনে আছে আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে এর কারণে। বাটা বা বে আমি জানি না উত্তরার মধ্যে কোনটা ছিল, বাট তাদেরকে ভেঙে ফেলছে, কারণ তারা নাকি অ্যাপারেন্টলি ইসরায়েল থেকে চামড়া নাকি কি জানি কিনতে চাইছিল এর জন্য। দেখো দিন শেষে আমাদের দেশে একটা বিজনেস, বাটা বা বে, আমাদের বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, এই জায়গার মধ্যে ওখান থেকে সমস্যা হয়েছে। তুমি যদি বয়কট করতে চাও ইটস কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই, এটাকে এক্সট্রিম নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। কারণ তুমি যদি একদম টোটালি 100% বয়কট করতে চাও তোমার সব কিছু বন্ধ করে ফেলতে হবে, তোমার মোবাইল ফোন থেকে শুরু করে, তারপর তোমার কি বলে এটাকে, তোমার খাওয়া দাওয়ার অনেক কিছু বাদ দিয়ে ফেলতে হবে। সবজি টুবজি তুমি হয়তো খাইতে পারবে না, কিছু খাইতে পারবে না, বা শ্যাম্পু ট্যাম্পু ইউজ করতে পারবে না। দেখো ভাই,
অনেক দূরে একটা যুদ্ধ হইতেছে, এটার জন্য তোমার লাইফস্টাইলে এত কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। যেমন করে খাইতেছিলে, যেমন করে বাঁচতেছিল, এমন করে খাও। ঠিক আছে, মনের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে আর থাকো। একজন যদি ইসলাম ধর্ম মনের মধ্যে রাখে, কিয়ামত হবে না। সো কোনো সমস্যা নাই, অন্যকে থাকে, এটা আমার ওপিনিয়ন। ঠিক আছে, কমপ্লিটলি আমার ওপিনিয়ন। তোমরা কি ভাবো কমেন্টের মধ্যে জানাই দাও। অনেক বড় একটা ভিডিও হয়েছে। আর বাই দ্য ওয়ে, তোমরা যদি কোনো টপিক সাজেস্ট করতে চাও, এরকম টপিক হোক, কোনো ফানি টপিক হোক, তোমরা tiny.cc/speak/rsk, বা আমি জানি না কি আমার লিঙ্ক ছিল এটা, ওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো। ওই ওদেরকে ছিল। বাই বাই।